হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছে। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমি আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। কয়েকদিন ধরে তোমাদের যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো আমার বিয়ের, মানে কেমনভাবে বিয়ে হয়েছে, বিয়েতে কি কি পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছে। আর তোমরা তো শুনেছো, বা আমার ছোট থেকে আমি মায়ের কাছে মানুষ হয়নি। বাবা নেশা করতো, প্রচণ্ড হারে নেশা করতো। তো সেই বাড়ির মেয়ের কি পরিস্থিতি হতে পারে, যে বাড়ির মানে যে মেয়ের মা থাকে না, বাবা থেকেও নেই, তাহলে সেই মেয়েটার কেমন পরিস্থিতিটা হতে পারে, তার কতটা মানে সে কতটা কষ্টে মানুষ হয়েছে। তো সেই পরিক্ষেপে বলছি, যখন আমি শ্বশুর বাড়িতে যাই, তো একটা শ্বশুর বাড়ি যখন প্রথম নতুন মেয়ে যায় তখন কি হয় না, তখন তার সংসারের যাবতীয় কাজকর্ম সেগুলো করতে দেওয়া হয়। তো সেগুলোতে সবাই দেখে যে সেই মেয়েটা কতটা কি পারে কিনা বা পারছে কিনা। যদি সে যদি সব ঠিকঠাক পারে তো খুবই ভালো, না হলে যদি ঠিকঠাকভাবে না যদি চলতে পারে বা করতে পারে, তাকে কিন্তু কথা শুনতে হয়। তো আমারও সেই রকম হয়। আমি যখন বিয়ে হয়ে যাই তখন আমার সমস্ত সংসারের কাজ কর্ম সব কিছু করতে হতো। পুরো কি বলবো, মানে রান্না বান্না থেকে, ঘর মোছা থেকে, বাসন কোসন মাজা থেকে, এমনকি তখন গরু টরু ছিল ওখানে। তো সেই গরু ধান সেদ্ধ করা সমস্তটা কিছু, কিন্তু ওগুলো আমার আগে থেকে জানা ছিল না। হ্যাঁ, শুধু বাসন মাজতে পারতাম, ঘর টরগুলো মানে মোছামুছিগুলো এগুলো পারতাম। ভালো কতটা মন্দ আমি ঠিক বুঝতাম না, কারণ যেরকম পারতাম পিসির বাড়ি যেতাম তখন ঘর মোছামুছি করতাম, বাসন মাজতাম, বাড়িতেও করতাম, কারণ বাড়িতে তো ছোট মা আছে, আমাকে করতে হবে, এগুলো না করলে কথা শোনাতো। তবে রান্না বান্নাটা আমার সম্পূর্ণ সব কিছু জানা ছিল না। রান্নাটা মানে কি এরকম একটা হয়তো ডাল ভাত একটু মাছের ঝোল করতে পারতাম, যদি কোনো অসুবিধা হতো তখন করতাম। আর শিখবো বা কতটুকুনি বয়সে শেখার আর সময়টা কখন পেলাম, আমার বিয়ে হয়েছে মাত্র 15 থেকে 16 বছরের মধ্যে, মানে 16 বছর তখন সবে পূর্ণ হয়েছে, তখন বিয়ে হয়েছে। তাহলে ভাবতে পারছো যে কতটুকুনি অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, কি পারতে পারে। এখন তবু এই যে ফোনের মাধ্যমে ইউটিউব রয়েছে, অনেক রান্না বান্না অনেক কিছু শেখায়, অনেক ধরনের জিনিস আমরা জানতে পারি এই ফোন থেকে। কিন্তু তখন তো কিছুই ছিল না। আর আমাদের জানার মতন সেরকম কপাল নেই, কারণ আমি যে মায়ের কাছে মানুষ হইনি ছোট থেকে। মা যে আমাকে, মা থাকা মানে কতটা বুক আটা, সেই মা কিন্তু ধীরে ধীরে তার সন্তানদেরকে সমস্ত একটা কিছু শেখায়, যাতে না মানে সেই মেয়ের কোনো অসুবিধা হয়। কিন্তু আমার তো দুর্ভাগা কপাল, আমার তো সেই কপাল হয়ে ওঠেনি। তো আমি কিন্তু অনেক কিছু জানতাম না। তবে হ্যাঁ, আমি ছিলাম খুব মায়াবী ছিলাম। কেউ যদি আমাকে একটু ভালোবাসে তো তার প্রতি আমি খুব মানে একদম আকর্ষণ হয়ে যেতাম। মানে কি বলবো, আমি ছোট থেকে ভালোবাসার কাঙাল ছিলাম, কারণ আমাকে কেউ কখনো মানে কারোর কাছে আমি তো সেরকম ভালোবাসা পাইনি, আদর যত্ন স্নেহ পাইনি। কার কাছে পেয়েছি, পেয়েছি মাত্র শুধু ঠাকুমার কাছে। ঠাকুমা আমাকে ছোট থেকে যেমন খুব ভালোবাসতো, তো সেই শুধু ঠাকুমার কাছে একটু আবদার আহ্লাদ করতে পারতাম। এছাড়া মার কাছেও পাইনি, বাবার কাছেও তো পাইনি। মার কাছে তো মা ছিল না, আর বাবার কাছে থেকেও নেই। বাবার কাছে কোনোদিন একটা টাকা নিয়ে আমি কোনোদিন খাবার খাইনি, এটা আমার মনে পড়ে। থেকে তো অনেক কষ্ট পেয়েছি। এবার বিয়ে হয়ে গেছে, এবারে আমার যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে তোমরা তো শুনেছো যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে, কেমন অবস্থায় আমার বিয়ে হয়েছে। বিয়ের কথা মানে শুনলে লোকে হাসবে, যা যা পরিস্থিতির মধ্যে হয়েছে। আর ওই রকমভাবে বিয়ে হয়েছে বলে আমার শ্বশুরবাড়ির কিন্তু কেউ মানতে পারেনি। সবার মনে কিন্তু একটা আফসোস, রাগ, যে কোনো একটা, তাদের ভাই বলো বা ছেলে বলো তাদের বিয়ে দিচ্ছে, আর এই রকমভাবে যদি বিয়ে হয় স্বাভাবিক সবার পরিবারে রাগ হবে। তো সেই রকম একটা তাদের কষ্ট ছিল। আর তারপরে উপরন্ত আমি যে সুন্দর হয়েছি তাও তো না, একটা মানে কালো একটা, দেখতে ভালো না একটা বউ হয়েছে, তো তাহলে তারা কি নিয়ে খুশিতে থাকবে। এবারে দেখো আমার কতটা কষ্ট। আমি যখন বিয়ে হয়ে গেছি তো তখন আমি হাফ কাজ জানতাম না। আজ 16 বছরের একটা মেয়ে কতই বা কি জানতে পারে। তো কিন্তু আমার সেটা ধারণা ছিল না যে সবাইকে আমি হয়তো কোনো একটা কাজ করছি, সেটা হয়তো ভুল করছি, সেটা আমি বুঝতে পারতাম না।
এখন যেরকম যে জ্ঞানটা আমার হয়েছে, এখন আমাদের পূর্ণ বয়স হয়ে গেছে, আমরা বুঝতে পারি কোনটা ভুল কোনটা খারাপ, মানে কোনটা ভালো মন্দ। কিন্তু তখন আমার সেই সময়টা মাথায় ছিল না। কাজ করার দরকার করতাম, কিন্তু ভালো কি কোনটা মন্দ তাতে আমার বোঝার ক্ষমতা ছিল না। তো সেটা যদি আমার বড়রা দেখিয়ে দিত, তবে হ্যাঁ, বড়রা দেখিয়ে দিলে সেটা। তো আমার যখন বিয়ে হয় যে পরিবারে, সেই পরিবারে আমার শ্বশুর শাশুড়ি দেওর, মানে আমরা দুই স্বামী স্ত্রী, আর কাছাকাছি এক ননদের বিয়ে হয়েছে, ননদও কাছাকাছি আছে। আর আমার ভাসুর আমাদের কাছে থাকতো, কারণ ভাসুরের বিয়ে হয়ে গেছিলো। ভাসুর আমাদের দেশ বাড়িতে থাকতো, কিন্তু তখন ভাসুর অটো চালাতো। তো আমাদের এখানে থাকতো অটো, এই স্ট্যান্ডে চালাতো, কারণ দেশ বাড়িটা অনেকটা দূর, সেখানে সপ্তাহে যেত। আমি বাড়ির ভেতরে যেদিন থেকে গিয়েছি সেদিন থেকে রান্না বান্না করেছি। তো সবাই ভালো বলে, সবাই আনন্দ করে খায়, বা যার ভুল হয়, যেটা ভালো হয় না সেটা বলে। তবে আমি কি সব রান্না তখন পারতাম? সব রান্না পারতাম না, সব কাজও পারতাম না। তো কিছু কিছু জিনিস আমার অনেক সময় ভুল হতো, সেগুলো মানে কেউ আমাকে ধরিয়ে দিত না যে এই ভুলটা হচ্ছে, তুই এইটা ভালো করে করিস। মানে পরেক্ষণে সেটাকে নিয়ে মানে আলোচনা করে একটা অশান্তি মতন হতো। মানে এই রকম করেছে, এই কাজ ভালো না, সেই কাজ ভালো না, এই নোংরা করেছে। কিন্তু আমি না তখন মানে বুঝে উঠতে পারতাম না যে আমি কোনটা কিভাবে কি করব। আমি কিন্তু সব সময় মুখ বুজে মানে সহ্য করতাম। আর কাজগুলো যখন শুনতাম তখন খুব কষ্ট হতো। যদি ভাবতাম যে ইস, আমাকে যদি কেউ একটু শিখিয়ে দেয় যে এটা এইরকম ভাবে করতে হবে। তো যাই হোক, বড় ভাসুর কিন্তু ছিল খুব পিটপিটে। তো আমি তো তখন জানতাম না বড় ভাসুর এইরকম। তো বড় ভাসুর প্রায় সময় আমি কাজকর্ম করতাম, বসে বসে দেখতো, মানে আমার দিকে তাকিয়ে থাকতো কিরকম যে আমি কাজটা কিরকম করে করছি। বড় ভাসুর একটু ওই রকমের, মানে মানে কাজকর্মগুলো ঠিকঠাক করে নিখুঁত করে দেখে। তো যাই হোক, একদিন মাছ চিংড়ি আমি কখন ধুয়েছি জানি না, সেটা কি নাকি ভালো করে ধুইনি। মানে মাছ, ট্যাংরা মাছ এইরকম। আর কাঁকড়া, কাঁকড়া তোমরা তো জানো অনেকে, কাঁকড়াটাকে ভালো করে খোলা ছাড়িয়ে এগুলো সেটাকে ভালো করে ধুইতে হয়। তবে আমি ঠিক জানতাম না, আমি যেরকম কাটতে পারি কেটেছি, ধুয়েছি, রান্না করেছি। তো সেই দেখে আমার মানে সেখান থেকে ভাসুর আমার রান্না দেখলে খুব ঘেন্না করে, যে ওর কাজ খুবই নোংরা, ভালো করে করে না। তো এটা আমার ননদ বলেছিল, তো শুনেছি সেখান থেকে। কিন্তু তারপর থেকে যেই শুনেছি যে হ্যাঁ, আমি এটা ভালোভাবে হয় না, ধোয়া হয় না, এটা এরকম করে বলেছে যখন, তখন সেখান থেকে আমি ভালো করে কাজটা করছি। তারপর থেকে মানে আমি রান্না করলে ভাসুর খাবে না। মানে আমি যদি রান্না করেছি, ভাসুর খাবে না। শাশুড়ি শ্বশুর খেতে বসে সবাই ডাকবে, আয় আয়, খাবি না কেন, খাবি না কেন, এরকম বলবে। তোর কি হয়েছে? না আমি খাবো না, না আমি খাবো না, দিদি রান্না করে দিলে তবে খাবো, দিদির বাড়িতে তরকারি এনে তবে খাবো। আমি ভাত বেড়ে বসে থাকি, তো আমাকে মানে রান্না বান্না দেখলে গা ঘিন ঘিন করে, এইরকম নাক ফাক ছেটকায়। তো যাই হোক, এরকম বসে আছি। তো সবাই কত কি বলছে, আমি বুঝতে পারছি যে হ্যাঁ, আমার হাতে রান্না খেতে চাইছে না। তো আমার খুবই কষ্ট হতো, খারাপ লাগতো। তো চেষ্টা করতাম সব সময় যাতে, এবার আস্তে আস্তে আমি আরও ভালো করে করার চেষ্টা করছি, যে হ্যাঁ, আমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, এই ভুলের জন্য দাদা খাচ্ছে না। তো সত্যি বলতে আমি সবসময় মানে সেই সময় আমার এত মনটা উজাড় ছিল যে আমি আমার পরিবারকে নিয়ে কি করে সুখী থাকবো, সবাইকে কি করে আমি ভালোবাসা দেবো। মানে ভগবানের কাছে সবসময় প্রার্থনা করতাম যে যেন আমার কোনো ভুল ত্রুটি না হয়, সবাই যেন আমাকে ভালোবাসে। আমি এটাই ভাবতাম, কারণ তখন আমার মা নেই, বাবা নেই, একটা নতুন পরিবারে গেছি। তো ওরা যদি আমার ভালোবাসে, তবে সেই ভালোবাসার মানে টানে আমি সেখানে থাকতে পারবো। কারণ শাশুড়ি মা যদি মায়ের মতন হয়, তো আমি মায়ের ভালোবাসা যেটা ছোট থেকে পাইনি, সেটা আমি সেই ভালোবাসাটা নিয়ে আমি থাকবো। মানে এইরকম আস্তে আস্তে অনেক কিছু অনেকেই মানে সবাই বলতে থাকে, সেগুলো সবটা বলছি না। মানে বলতে গেলে খুবই কষ্ট হয়। সবাই যখন মানে মানে এত হারে আমাকে দেখে ঘৃণা করতো। কেন করতো বলো তো? তখন আমার বাবা মাতাল ছিল, আর মানে নেশা ভাঙ করতো, আর মা ছিল না, মা ছোট থেকে ছিল না, আর পয়সা কড়ি কিছুই ছিল না, কোনো একটা ভাই নেই। তখন ছোট ছোট দুটো বোন, তাহলে আমার পাশে কেউ ছিল না। অর্থর দিক থেকে খুবই গরিব, আর এদিকে মানে পরিবারেরও সেরকম একটা কেউ নেই। তো যাই হোক, এর জন্য কিন্তু আমি বুঝতে পারতাম, যার জন্য আমার অনেক কষ্ট, আমার চোখের জলে আমার দিন যেত। পরে ভাসুর সারাদিন গাড়ি চালিয়ে আসবে, আমি তো সংসারে যাবতীয় কাজকর্ম করতাম। এবারে কতটা কষ্ট লাগে দেখো, আমি রান্না করে রেখে দেবো, এসে ভাসুর মানে আমার ননদ বলবে যে তুমি বলবে যে দিদি রান্না করেছে, মানে আমি রান্না করলে খাবে না। তো
তো যাই হোক, এইরকম পরপর কয়েকদিন ধরে মানে আসছে, এসে আমি রান্না করছি। আমি সত্যি বলতে আস্তে আস্তে আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করছে যে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু ভাসুর এসে আগে জিজ্ঞাসা করবে রান্নাটা কে করেছে। আমি রান্না করেছি, আমি বলতে পারবো না যে আমি রান্না করেছি। আমি বলবো যে দিদি রান্না করেছে, বা আমার ননদ এসে ভাত বেড়ে দেবে তবে খাবে। তো আমিও কয়েকবার দিয়েছি, কিন্তু রান্নাটা যদি শুনেছে, যে যদি বলেছি যে আমি রান্না করেছি, মানে সেই রান্নাটা তো মুখে দেবে না, একবার দেখবেও না, খাবেও না। মোটামুটি ভালো হোক, সেই মানুষ তো খেয়ে দেখে বলে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, যেটা একটা তো বলে। তো যাই হোক, আমি যদি বলেছি যে আমি রান্না করেছি, তো সেই রান্না একদম ছুঁয়ে দেখবে না, তাকাবে না, সেটা সেই তরকারি ভাত পড়েই থাকবে। দিদি এনে দিলে, দিদির বাড়ি কাছাকাছি, দিদি এনে দিলে তবে সেটা খাবে। তো এইরকম করতে থাকে। তো যখন এবারে আস্তে আস্তে খাচ্ছে না দেখে দিদি এসে এইরকমভাবে আমার রান্না করা নিয়ে ভাসুরকে খেতে দিত, বলতো যে ওটা দিদি রান্না। আমার খুব কষ্ট হতো আস্তে আস্তে, যে হ্যাঁ আমি এত ভালো করে রান্না করছি, দাদা খাচ্ছে না, আর আমার সামনে আমি বসে আছি, আমি রান্না করা ভাত তরকারি দিয়েছি, অথচ বলতে হচ্ছে যে ওটা দিদি রান্না করেছে। তাহলে বলো আমার আমার কতটা খারাপ লাগে। আমি রান্না করেছি, খাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে, কিন্তু ক্রেডিটটা পাচ্ছে কি দিদি। দিদিকে আমার বলতে হচ্ছে যেটা দিদি রান্না করেছে। কোনো মেয়ে কি পারবে এই রকম সহ্য করতে তখনকার সময়ে? কিন্তু আমি সহ্য করেছি। কেন বলো তো, তখন আমার প্রচুর মায়া ছিল, আর আমি তখন ঝগড়াঝাটি কোনো পছন্দ করতাম না। আর সবথেকে বড় কথা, আমার মনে তখন কোনো হিংসাও ছিল না। আর কিন্তু খুব কষ্ট লাগতো যে মানে তোমাদের কাছে হয়তো মুখে বলছি এই কথাটা, যে কিন্তু আমার ওই যে মোমেন্টটা কতটা। তো আমার সামনে এরকম দাদা রান্না খেয়ে বলতো, আমারই রান্না খেয়ে বলতো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দিদি রান্না করেছিস না আজকে, যা খুব ভালো হয়েছে, মাছের তরকারিটা খুব সুন্দর হয়েছে। আর দিদি এরকম মুচকে মুচকে হাসতো, কিন্তু আমার বুকটা ফেটে যেত, বিশ্বাস করো। তো যাই হোক, এইরকম চলতে থাকে। তো একদিন হঠাৎ আমার বড় যা আসছে, বড় যা তখন আইসিডিএস এর একটা কাজ নতুন পেয়েছে, সবে সেই চাকরিটা পেয়েছে। তো সে দিদি সেখান থেকে আসছে, আর বড় বৌমা আসবে বলে আমার শ্বশুর একটা বড় মাছ নিয়ে এসে আমাকে দিয়েছে রান্না করার জন্য। বড় একটা মাছ, রুই মাছ ছিল। তো তখন ভাসুরও ছিল না। তো সেই মাছটা আমি রান্না করেছি, মাছ রান্না করেছি, আর মাছের মাথাটা দিয়ে আমি একটা চচ্চড়ি করেছিলাম, ঘন্ট করেছিলাম। তো সেই রান্না করেছি। তো তখন ভাসুরে আসলো, যা আসলো, এসে আমি ওদেরকে খেতে দিয়েছি। মানে এক জায়গায়, আমি তখন ছোট, তো আমি ওদেরকে খেতে দিয়েছি, খাচ্ছে বসে, ননদ আছে, শ্বশুর আছে, সবাই আছে। তখন মানে বলছে যে তরকারিটা খুব সুন্দর হয়েছে, কে রান্না করেছে গো দিদি? মানে আমার বড় যা হচ্ছে গিয়ে আমার ননদকে জিজ্ঞাসা করছে। তখন বড় ভাসুর বলছে, আমার ননদ হাসছে। তখন বড় ভাসুর বলছে যে কে রান্না করেছে বুঝতে পারছো না? রান্নাটা খেয়ে, এটা করেছে দিদি, মানে এটা করেছে দিদি। তখন মানে আমি আর কিছু বলতে পারিনি, বিশ্বাস করো, আমিও কিছু বলিনি। যে যাই হোক, মানে যে যেটা যেরকম ভাবে। তো তখন ননদ হাসছে আর বলছে এটা দীপ্তি রান্না করেছে, মানে এরকম বলছে। তখন মানে কিছু আর বলতে পারেনি যে এই রকম রান্নাটাও করতে পারে কিনা। খাওয়া হয়ে গেছে, বললে হয়তো আগে, তার আগে বললে ওটাকে প্রশংসা করা তো দূরে যাক, ওটাকে ছুঁয়েও দেখতো না। যদি শুনতো যে ওটা আমি করেছি রান্না, তো সেই রান্নার কিন্তু নিন্দেও করতো যে এই হয়েছে, বা সেটাকে ভালো করে বাটিতে এমন করে দেখবে। মানে আমি যদি বলেছি আমি রান্না করেছি, তো সেই রান্নাটাকে এমন করে দেখবে, রান্নাটাকে ভালো করে নিরীক্ষণ করে দেখবে কোথায় কি আছে না আছে, কেমন করে করেছি, কি মশলা দিয়েছি, কতটা ভালো হয়েছে না হয়েছে। মানে সে রান্নাটাকে যেন আমার মানে পরীক্ষায় যেমন নাম্বার দেওয়ার জন্য ভালো করে নিরীক্ষণ করে দেখে, সেরকম। কিন্তু যদি বলা হয়েছে যে দিদি রান্না করেছে, তো চোখ বন্ধ করে খেয়ে নেবে। তো সেই রকম সেই রান্নাটা খেয়ে কত প্রশংসা করলো, কিন্তু যেই শুনলো যে হ্যাঁ আমি রান্না করেছি, তখন আর মুখে কোনো কথা নেই, তখন আর মুখে কোনো কথা বলতে পারেনি। আর যদি ওটা আগে জানতো যে হ্যাঁ আমি রান্না করেছি, তখন কিন্তু ওই রান্নাটাকে ঠিক বাটিটা মুখের কাছে ধরে নাক ফাঁক সেঁটকে ছুঁড়ে রেখে দিত। তাহলে বলো, এই মানে এই যন্ত্রণাটা তো মানে আজকের দিনে কোনো মেয়ে কি সহ্য করতে পারবে? কেউ পারবে কি? আমি কিন্তু দীর্ঘদিন এইরকম সহ্য করেছি, দীর্ঘদিন আমি মুখ বন্ধ করে সহ্য করেছি, পরিবারের সবার কথা ভেবে, যে না
আমি মুখ খুলবো না, আমি বলবো না। আর কি বলবো, আমার বলার মতন তখন এখনকার দিনের মেয়েরা যেরকম হড়বড় করে কথা বলতে পারে, আমি কিন্তু তখন কোনো কথা বলতে পারতাম না। হ্যাঁ, মানে বলেছি, অনেক বছর সহ্য করার পরে তারপরে আমি আস্তে আস্তে কথা ধরেছি। এটা আমি মিথ্যা কথা বলবো না। তোমরা দেখতে পাচ্ছ যে আমার কপালে তিলক আছে, কণ্ঠে মালা রয়েছে। তো তোমাদেরকে এর পরবর্তী মানে ভিডিওতেও আমি বলবো। তো এই পর্যন্ত ছিল, আরও অনেক কথা। তো যাই হোক, সবাই পরিবারের যখন একটা নতুন মেয়ে সংসারে যাবে, অবশ্যই মানে সেই মেয়েকে শিখিয়ে পড়িয়ে নেবে। কারণ কেউ মায়ের পেটের গর্ভ থেকে কেউ হয়ে মাত্র সঙ্গে সঙ্গে সমস্ত কাজ কিন্তু একদিনে শিখতে পারে না, বা আমার সঙ্গে সঙ্গে শিখতে পারে না। ধাপে ধাপে আস্তে আস্তে সেই মেয়েকে শেখাতে হয়। বা কোনো মেয়ে বাপের বাড়িতে শিখে যায়, আবার কোনো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েও শেখে। কারণ এখনকার দিনের মেয়েরা তো কিছুই পারবে না। আস্তে আস্তে যখন তাদের চাপে পড়বে, সব কিছু আস্তে আস্তে শিখবে। তো আমার ক্ষেত্রে আমার কি হয়েছে, আমার মা নেই, কেউ নেই। তখন আমার অনেক অভাব দুঃখে কাটাতে হতো। আজ এখানে আছি, কাল সেখানে আছি, এই করে আমার কিন্তু কোনো কাজকর্ম তেমন মানে ঠিক পরিপাটি করে শেখা হয়নি। কিন্তু আমি আস্তে আস্তে আমি এখন অনেক কাজ পারি। আর হ্যাঁ, এখন আমার পরিবারে আমি যা যা করতে পারি, অনেকেই সত্যিকারের কথা আমার তোমাদের পরে তাহলে তোমরা বুঝতে পারবে বা দেখতে পারবে, তোমাদের সমস্তটা কিছু দেখাবো যে আমি আজ আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়েছি। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো ততক্ষণ রাখছি। রাধে রাধে, হরি বল।